স্বাগত। এখন দুপুরে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তাসওয়ার নাফি। এখন বর্তমানে ইন্টারনেট দিয়েছে, এখানে আমরা মোটামুটি একটা পজিশনে চলে এসেছি। এখন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। ব্যাংকের যেমন আমরা এলসি করতে এখন পারবো, এর ফলে আমাদের পোর্টের অভ্যন্তরে সকল আমদানিকৃত পণ্য প্রবেশ করবে। বরং আমরা দেখছিলাম মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ার পর কর্মচাঞ্চল্যতা ফিরেছে স্থলবন্দরগুলোতে এবং শুল্কায়ন সহ বন্দরের সব ধরনের কাজ অনলাইনে সারতে পারায় আমদানি রপ্তানি বেড়েছে। নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। প্রবাসীরা যে অর্থ দেশে পাঠান তার পুরোটাই থেকে যায়, কিন্তু রেমিটেন্স প্রবাহ যদি কমে যায় তাহলে চাহিদার বিপরীতে ব্যাঘাত ঘটবে সরবরাহে। ফ্রিল্যান্স যারা করে তাদের কাছে কন্ট্রাক্টটা দিতে পারছে না, হয়তো অন্য জায়গায় চলে গেছে, সেখানে একটা বড় একটা লস হবে। সেটা পার্টলি রেমিটেন্সের মধ্যে দিয়েই ওটা টাকাটা আসে। হয়তো মাসের আসছে আর কয়েকদিন এবং একটা ভালো নাম্বার অফ ডেজ যেহেতু আমরা পাইনি এবং আবার ওটা শুরু করতে সময় লাগে। এ মাস শেষে আগামী মাস শুরু হলে আগামী 7-10 দিন যদি দেখা যায় কি অবস্থা। নাফি, আমরা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কথা শুনছিলাম এবং গেল সপ্তাহে এই রেমিটেন্সের যে প্রবাহ সেটি গড়ে কমেছে এবং তবে পুরোদমে ব্যাংকিং সেবা চালু হওয়ায় এখনই চিন্তার কিছু নেই বলছেন ব্যাংকার ও আর্থিক খাত বিশ্লেষকরা। এ নিয়েও জানাবো এখন দুপুরে বিস্তারিত। তবে শুরুতে ইন্টারনেট সেবা চালু হওয়ায় স্থলবন্দরগুলোতে কর্মচাঞ্চল্যতার প্রসঙ্গ। মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ায় সচল হয়েছে স্থলবন্দরগুলোর সার্ভার। কর্মচাঞ্চল্যতা ফিরেছে ব্যাংক ও কাস্টম হাউসে। এতে স্বয়ংক্রিয়ভাবে বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, বিল অফ এন্ট্রি সাবমিট সহ সব ধরনের কার্যক্রম অনলাইনের মাধ্যমে করতে পারছেন ব্যবসায়ীরা। বেড়েছে আমদানি রপ্তানির পরিমাণ, তবে ইন্টারনেটের গতি কম থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে বলছেন বন্দরের সিএনএফ এজেন্টরা। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমুর রহমান শামীর প্রতিবেদন। মোবাইল ইন্টারনেট সেবা চালু হয় যেন প্রাণ ফিরেছে প্রতিটি বন্দরে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যাংক এবং কাস্টমস হাউস। ব্রডব্যান্ড সেবা চালুর পর রবিবার থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট। হিলিস্থল বন্দরে কার্যক্রম শুরু হয়ে যায় পুরোদমে। গেল কয়েকদিনে 10 থেকে 15 ট্রাক পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে। তবে ইন্টারনেট চালু হয় প্রতিদিন আমদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 80 থেকে 90 ট্রাকে। ব্যবসায়ীরা সহজেই বিল অব এন্ট্রি সাবমিট দাখিল ও এলসি খোলা থেকে শুরু করে সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু করেছেন। এতে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যাচ্ছে। সোমবার ভারতে রপ্তানি হয়েছে রাইস ব্র্যান অয়েল আর আমদানি হচ্ছে পেঁয়াজ ও কাঁচামরিচ। 4G চালু হওয়ার জন্য ব্যাংকের যেমন আমরা এলসি করতে এখন পারবো, এর ফলে আমাদের পোর্টের অভ্যন্তরে সকল আমদানিকৃত পণ্য প্রবেশ করবে। এতে আমাদের আমদানিকারক, সিএনএফ এবং পোর্টে কর্মরত সকল শ্রমিকদের এতে সুবিধা হবে। কন্ট্যাক্ট করতে হয় এক্সপোর্টারদের সঙ্গে, মেইল সিস্টেমে প্রোফর্মা ইনভয়েস মেইল সিস্টেমে পাঠাতে হয়। এগুলোতে আসলে বিঘ্নত হয়েছে আমাদের। পাশাপাশি বর্তমানে এখন বর্তমানে ইন্টারনেট দিয়েছে, এখানে আমরা মোটামুটি একটা পজিশনে চলে এসেছি। এখন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির পরিমাণ গেল সপ্তাহে কিছুটা কমলেও চলতি সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। অটোমেশন ও ম্যানুয়াল দুই পদ্ধতিতে কার্যক্রম চালু রেখেছে বন্দর কর্তৃপক্ষ। এই বন্দর দিয়ে সবথেকে বেশি আমদানি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা ও ক্যাপসিকাম। আর 3 দিন বন্ধ থাকার পর রপ্তানি হচ্ছে পাট জাতীয় পণ্য, ঝুট কাপড়, শিশু খাদ্য ও রাইস ব্র্যান অয়েল। গত সপ্তাহে 100 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 200 থেকে 300 ট্রাকে। আর 100 থেকে 150 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে। 20 জুলাই থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমে ধীর গতি নেমে আসে। পর ইন্টারনেট সেবা চালু হয়, বাড়তে থাকে রপ্তানি কার্যক্রম। সোমবার সকালে এই বন্দর দিয়ে রপ্তানি হয় 9 ট্রাক মাছ ও 16 ট্রাক সিমেন্ট, প্লাস্টিক সহ অন্যান্য পণ্য। তবে ইন্টারনেটের ধীর গতির কারণে বিল অব এন্ট্রি করতে বাড়তি সময় লাগছে। গত কয়েকদিনে প্রতিদিন অন্তত 1 কোটি টাকা ক্ষতির কথা বলছে বন্দর কর্তৃপক্ষ।
এদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 24 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত কমে যায় আমদানি রপ্তানির পরিমাণ। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয় 1412 ট্রাক আর রপ্তানি হয় 458 ট্রাক। তবে ইন্টারনেট সংযোগ সচল হয়, গতি ফিরেছে বাণিজ্যে। এতে অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। দ্রুত সময় বন্দর কেন্দ্রিক সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের। কাস্টমস কমিশনার জানান, গত 5 দিনে প্রায় 30 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এদিকে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে আমদানি বন্ধ রয়েছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে রপ্তানি কার্যক্রম। স্থবিরতা কাটিয়ে এই বন্দরে রপ্তানি পণ্য যাচ্ছে ভারতে। শামীমা রহমান শাম্মী, এখন। ইন্টারনেট সংযোগ সচল হয় মংলা বন্দরে বেড়েছে কর্মচাঞ্চল্য, বেড়েছে বাণিজ্যিক জাহাজের উপস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাসুম বিল্লাহ। শুরু করেছে মংলা বন্দরের কাজ। আজ পর্যন্ত মংলা বন্দর 7টি জাহাজ অবস্থান করছে। এই 7টি জাহাজই আছে মংলা বন্দর অ্যাঙ্করেজে। কিছুদিন ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিন্তু মংলা বন্দরে 3 দিন কোনো জাহাজের আগমন ঘটেনি বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ। ইন্টারনেট সংযোগ না থাকার কারণে জাহাজের সাথে সংযোগ স্থাপন করতে না পারার কারণে কিন্তু কোনো জাহাজের আগমন ঘটেনি, কিন্তু সেই সংখ্যা এখন কাটিয়ে উঠে কিন্তু প্রতিনিয়তই মংলা বন্দরে জাহাজ আসছে। আজকে পর্যন্ত মংলা বন্দরে 7টি জাহাজ আছে। আমি যদি গত মাসের এবং এই মাসের একটা পরিসংখ্যান আপনাকে বলি, গত জুন মাসে মংলা বন্দরে 66টি জাহাজ এসেছিল, আর এই মাসে 27 তারিখ পর্যন্ত মংলা বন্দরে 57টি জাহাজ এসেছে। কার্গো হ্যান্ডেলিং গত জুন মাসে হয়েছিল 7,26,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং। এই মাসে 27 তারিখ পর্যন্ত 5,95,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। গত মাসে কন্টেইনার আমদানি হয়েছিল 2,343টি। এই মাসে 1474টি কন্টেইনার আমদানি হয়েছে 27 তারিখ পর্যন্ত। গাড়ি আমদানির কথাও যদি বলি, গত মাসে 849টি গাড়ি আমদানি হয়েছিল, এই মাসে 1349টি গাড়ি আমদানি হয়েছে। মংলা বন্দরের জন্য একটি ভালো বার্তা হলো যে মংলা বন্দরে কিন্তু এই প্রথম রসুন আমদানি হলো। গত 18 তারিখে প্রায় 58 মেট্রিক টন রসুন এই বন্দরে আমদানি হয়েছে। চায়না থেকে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে একজন আমদানিকারক এই বন্দর হয়ে রসুন আমদানি করেছে। প্রায় 93,700 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে কারফিউ চলাকালীন সময়। প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির প্রতিনিধিদেরকে ডেকে কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে ব্রিফ করা হয়েছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত যে কোনো কারণে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে। প্রতিটি কন্টেইনার বাহী যে ট্রাকগুলি যায় সেগুলো কিন্তু পুলিশি পাহারার মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে সর্বশেষ খবর। কর্মদিবস শুরুর দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। অফিস চলছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। 11 ঘন্টা কারফিউ শিথিলের সময় অন্যান্য প্রয়োজনীয় কাজও সেরে নিচ্ছেন নগরবাসী। সকাল থেকে খুলেছে দোকানপাটও, তবে বেচা বিক্রি কিছুটা কম জানালেন বিক্রেতারা। ব্যক্তিগত গাড়ি কিংবা গণপরিবহন সোমবার সকাল থেকে চলাচল করে সব ধরনের যানবাহন। সময়ের সাথে সড়কে বাড়তে থাকে গাড়ির চাপ। অফিসমুখী যাত্রীদের তাড়া দেখা যায় সকালে, দুপুরে যুক্ত হয় অন্যান্য কর্মজীবী মানুষের চাপও। তাতে গাড়ির দীর্ঘ লাইন কোথাও কোথাও রূপ নেয় যানজটে। সিগন্যালে অপেক্ষায় থাকতে হয় নগরবাসীকে। এখন যাইতেছি টঙ্গী বাজার, রাস্তায় মোটামুটি ভালো জ্যাম পাইলাম। যাত্রাবাড়ি থেকে ধাক্কাতে এই পর্যন্ত আসলাম। বঙ্গ মার্কেট থেকে যাব উত্তরা, তো এই দিকটা জ্যাম চলতেই আসলাম। এখন এদিকে সামনে কি অবস্থা বুঝতেছি আর কি। যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রতিটি সড়কের মোড়েই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রচুর হিউজ পরিমাণে গাড়ি বের হয়েছে, যা দেখে মনে হচ্ছে যে সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই গাড়ি ঘোড়া এবং মানুষ তাদের জীবিকা নির্বাহ কাজে নিয়োজিত আছে। যানজট যদি সৃষ্টি হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা এই যানজটকে দ্রুত গতিতে নিরসন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারফিউ শিথিলের সময় বাড়ায় রাজধানীতে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। তবে দোকান মালিকরা বলছেন রাস্তায় লোকজন থাকলেও কমেছে বিক্রি। খাবারের দোকানগুলোতে কিছুটা বিক্রি হলেও ভিড় নেই কাপড়সহ অন্যান্য পণ্যের দোকানে। আমাদের বেতন দিতে কষ্ট হবে খুবই। এখন যদি সম্পূর্ণ খোলা হয় তা তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। আগে তো ভালোই বেচা কিনে হইতো, অন্তত মানুষজন কম, বেচা কিনেও কম। কাপড় চোপড়ের প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই আসলে বাজে। কাস্টমার লোকজন আছে রাস্তাঘাটে, কিন্তু দোকানে কাস্টমার নাই বললেই চলে। কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা বাড়ানো হয়েছে একদিন আগে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রয়েছে এই সুবিধা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। কারফিউ শিথিলতার আরও খবর জানাতে রাজধানীর মিরপুর 10 থেকে রাব্বি হোসেন ও নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। শুরুতেই জানবো রাব্বির কাছ থেকে। রাব্বি, কোথাও কোথাও তো যানজট দেখা গেছে, মিরপুরের চিত্রটা কি জানতে চাই।
নাফি, চলমান কারফিউ শিথিল হয়েছে আজকে সকাল 7টা থেকে। শিথিল হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে যাত্রীদের আনাগোনাও। অনেকেই যাদের প্রয়োজনীয় কাজ করার জন্য বা প্রয়োজনীয় কারণেই কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন, বিশেষ করে চাকরিজীবী রয়েছেন, বেসরকারি চাকরিজীবী রয়েছেন, নানা প্রয়োজন তারা রাস্তায় বের হয়েছেন। এবং আমরা যখন এই মিরপুর 10-এ এসেছি, এখানে যাত্রীদের চাপও দেখেছি, পাশাপাশি গণপরিবহনের একটা চাপ রয়েছে। যেহেতু এই মিরপুর 10 সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে নানা শ্রেণী পেশার মানুষজন এখান দিয়ে এই চলাচল করে থাকেন। আমরা দেখতে পেয়েছি যে এক ব্যক্তিগত পরিবহন থেকে শুরু করে গণপরিবহন, সব ধরনের পরিবহনের সংখ্যা বেড়েছে এই কারফিউ শিথিল হওয়ার পর থেকে। এবং আমরা অনেক যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে প্রয়োজনের কাজটি আসলে সন্ধ্যার আগেই সেরে নেওয়ার জন্যই তারা আজকে আসলে তোড়জোড় করে এই রাস্তায় বের হয়েছেন, নানা প্রয়োজনে তারা আসলে রাস্তায় বের হয়েছেন। এবং আমরা আরও যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে অনেক বেশি যাত্রী চাপ রয়েছে বিভিন্ন সড়কে এবং যানজটের যেই খবর সেটিও কিন্তু আমরা আসলে দেখেছি। এবং সব মিলিয়ে আসলে যে বলা যায় যে এই যে কারফিউ শিথিল হওয়ার পর কিন্তু রাজধানীর যে জনজীবন সেটা আসলে স্বাভাবিক হয়ে উঠছে এবং অনেকেই তাদের প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন। এবং আরও একটি তথ্য যদি আসলে দিয়ে রাখি যে এখানকে যারা চলাচল করে থাকেন যাত্রী যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে গণপরিবহন অন্যান্য দিনের স্বাভাবিকের সময় যে পরিমাণ গণপরিবহন চলাচল করে এখন পর্যন্ত ওই পরিমাণ গণপরিবহন আসলে এই রাস্তায় নেই, যার কারণে অনেকটা ভোগান্তি কিন্তু রয়েছে। যেহেতু যানজট লেগে যাচ্ছে, অনেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা দেখেছি যে পায়ে হেঁটে হেঁটে আসলে যেতে হচ্ছে। তবে আসলে বলছেন যে যেহেতু জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে, তাদের অফিস আদালতের কার্যক্রম অনেকটাই আসলে আগের মতো রূপ পেয়েছে, যার কারণে অনেকটা স্বস্তি ফিরেছে এই নগরবাসীর মাঝে। আমরা এমন চিত্রই দেখেছি। এবং মিরপুর 10-এও আমরা দেখেছি যে মিরপুরে যেই রোডগুলো রয়েছে মিরপুরের সঙ্গে, সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি যাত্রীদের চাপ রয়েছে, গণপরিবহনের চাপ রয়েছে। ব্যক্তিগত পরিবহনের চেয়ে আমরা যেই গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনের সংখ্যাটা আসলে আজকে সকাল থেকে আসলে বেশি দেখেছি এবং যাত্রীদের চাপটা আসলে ধীরে ধীরে বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপটা আসলে আরও বেশি অত্যধিক হচ্ছে এবং জনজীবন কারফিউ শিথিলতার পর থেকেই কিন্তু স্বাভাবিক হয়ে উঠছে। এই ছিল মিরপুর 10 থেকে আমার কাছে সবশেষ খবর। মিরপুর 10 থেকে রাব্বি হোসেন জানাচ্ছিলেন সেখানকার যানজটের খবর। এবার যেতে চাই নিউ মার্কেট এলাকায় মেহরিন আনীর কাছে। আনি, জানাবেন যে শপিং মলগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেমন ভিড় দেখছেন? নাফি, কারফিউ শিথিলের সময় বাড়ানোর সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যা যেরকম বেড়েছে, সেই সাথে কিন্তু রাজধানীতে যেসব বিপণী বিতানগুলো রয়েছে, শপিং মলগুলো রয়েছে এবং রাস্তার যেসব দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু আনাগোনা অনেকটাই বেড়েছে। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকা এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশের যে দোকানগুলোতে রয়েছে সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের আনাগোনা আগের থেকে অনেকটাই বেড়েছে। এবং আপনাকে একটু যদি বলে রাখি যে যেসব শপিং মলগুলো রয়েছে সেই সব শপিং মলগুলোর থেকে কিন্তু রাস্তার বাইরের যেসব ফুটপাতের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। যেহেতু আসলে কারফিউর যে সময়টি সেই সময়টি বাড়ানো হয়েছে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তো সেই সময়ের মধ্যে আসলে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এই সময়ের মধ্যে যারা ক্রেতারা আছেন তারা আসছেন, তারা কেনাকাটা করছেন। তবে যেহেতু কারফিউ চলছে তো সেই কারণে আগের থেকে এখন ক্রেতার সংখ্যা অনেকটাই কম। এবং আরেকটি বিষয় বলে রাখি যে খাবারের যেসব দোকানগুলো রয়েছে সেই খাবারের দোকানগুলো এবং রাস্তার পাশের যেসব ফুটপাতের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্রি অনেকটা বাড়তি বলা চলে। তবে যেসব দোকানগুলো আসলে শপিং মলের ভেতরে এবং মার্কেটের ভেতরে যেসব বিপণী বিতানগুলো রয়েছে সেখানে ক্রেতার সমাগম কিছুটা কম। এবং বিক্রেতারা যারা বলছেন তারা বলছেন যে যেহেতু আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, তো সেই কারণেও অনেকটা ক্রেতাদের সংখ্যাও কম। এগুলো খুলে গেলে হয়তো বা তাদের যে আগের যে বেচা বিক্রি হতো সেই পরিস্থিতিতে তারা আবার ফিরে আসবে। এবং এই কারফিউ যে শিথিলের যে সময়টি সেটি যদি আরও বাড়ানো হয় তাহলে এই দোকানগুলোতে এবং রাস্তার পাশের যেসব আসলে বিক্রেতারা আছেন তাদের কিন্তু বিক্রি অনেকটাই বাড়বে বলে তারা জানিয়েছেন। এবং বলে রাখে যে এই যারা আসলে এই কারফিউ শিথিলের যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে আসলে যারা ক্রেতারা আছেন তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে কেনার জন্য বের হয়েছে এবং সেটি সময়ের মধ্যে কেনার তারা চেষ্টা করছে। তো নাফি, এই ছিল আমার কাছ থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ। কারফিউ শিথিলতার সময় ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলগুলোতে কেমন ভিড় সে খবর জানাতে যুক্ত ছিলেন মেহরিন আনী। নাশকতার সংখ্যায় 11 দিন ধরে বন্ধ থাকা পূর্বাঞ্চল রেলের ক্ষতি দাঁড়িয়েছে 38 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আদায় না হওয়া 18 থেকে 24 জুলাই পর্যন্ত আগাম টিকিটের অর্থ ফেরত এবং রেলপথ ও ইঞ্জিন কোচের ক্ষয়ক্ষতি রয়েছে। হুমকিতে এই খাত নির্ভর জীবিকা নির্বাহ করা শত শত নিম্ন আয়ের মানুষ।
প্ল্যাটফর্মে রাজ্যের নিস্তব্ধতা, রেল লাইনে অলস বগিদের দীর্ঘ সারি, শোনা যাচ্ছে না ব্যস্ত চাকার ঝিকঝিক শব্দ। সময় যেন এখানে থমকে গেছে। টিকিট কাউন্টারগুলোতে নেই চিরচেনা ভিড়, ঘন্টায় ঘন্টায় বেজে উঠছে না এই শহর ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনেদের হুইসেল, নেই কুলি মজুরের হাক ডাক বা যাত্রীদের কোলাহল। দেশের রেলওয়ে পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি এখন এমন অলস, বেকার ও কর্মহীন পড়ে আছে। গেল 11 দিনে এই স্টেশন ছেড়ে যায়নি কোনো যাত্রী বা পণ্য পরিবহনের ট্রেন। অগ্রিম টিকিট কিনে এখন তা ফেরত দিতে আসছেন অনেকেই। তবে অনলাইন সেবা বিঘ্নিত হওয়ায় টাকা ফেরত না পেয়েই ফিরে যাচ্ছেন তারা। 25 তারিখ সকালে টিকিট করেছিলাম, তো এখনও কাউন্টার খুলে নাই। কাউন্টার খুললে ওরা ফেরত নেবে বলেছে। ওরা তো বলছে রিফান্ড করে দেবে, এখন খুললে বোঝা যাবে আর কি। আজকেও খুলে নাই। পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সোনার বাংলা, চট্টলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনের অন্তত 40টি কোচে হামলা হয়েছে। 3টি ট্রেনের ইঞ্জিনে। বাদ যায়নি রেল লাইন ও রেল স্টেশন। অতি শীঘ্র আমাদের ট্রেন চলাচল শুরু করবে সেইভাবে সিদ্ধান্ত আসতেছে। আমরা আশা করতেছি ইতিমধ্যে আমাদের তেলের গাড়ি অ্যাডভান্স পেট্রোলিং করে জিআরপি, আরএনবি এবং বিজিবি সহকারে চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি অগ্রিম টিকিটের টাকা ফেরতে। তাছাড়া পূর্বাঞ্চলে দিনে যেখানে 3 কোটি টাকা রাজস্ব আদায় হয়, সেখানে এই কদিনে ক্ষতি দাঁড়াচ্ছে 33 কোটি টাকার মতো, যার সাথে আগুন ও ভাঙচুরের 5 কোটি টাকার হিসেব ধরলে ক্ষতি দাঁড়ায় 38 কোটি টাকা। ক্ষতির ক্ষতটা বেশি চোখে পড়ে স্টেশন ও রেল নির্ভর জীবিকা নির্বাহ করা এই নিম্ন আয়ের মানুষগুলোকে দেখলে। রেল চললে যারা ভালো থাকেন তাদের এখন সবচেয়ে কঠিন সময়। এখন তো ইনকাম নেই, এখন এই গোডাউনে থাই আর কোনো রকম চলি আর কোনো কাজ কাম নেই, গাড়িও চলে না, আমরাও বইয়া এই আর কি বাবা। হাল অবস্থা, এখন অবস্থা বেশি খারাপ। লম্বা হলে কী করবো? না খেয়ে মরতে হইব। ইনকাম না থাকলে কী করবো? আমাদের আর কোনো চাকরি নেই। চাকরিতে লেবারি কাম ছাড়া কোনো চাকরি আছে নি? প্রায় 150-200 জন লেবার এখানে কিনে খানা দানা কষ্ট হইতে আছে। রেল চলাচল বন্ধ থাকায় স্টেশনে জমেছে পণ্যের স্তূপ, ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। তবে চট্টগ্রামের 2টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেলবাহী ওয়াগন যাচ্ছে বিজিবির বিশেষ নিরাপত্তায়। বর্তমান চট্টগ্রাম থেকে হাটহাজারী এবং দোহাজারী এবং বন্দর স্টেশন থেকে সিলেট, ঢাকা ক্যান্টনমেন্ট, রংপুর সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে তৈলবাহী ওয়াগন নিয়ে। গত 1 সপ্তাহ যাবত আমরা এটা সেবাটা দিয়ে যাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন আমাদের এই নির্দেশনা থাকবে ততদিনের মধ্যে আমরা এটা কন্টিনিউ করব এবং এটা আমাদের চলমান থাকবে। রেলের পূর্বাঞ্চলের অধীনে দিনে প্রায় 57টি আন্তনগর রেল চলাচল করে থাকে। তবে কবে নাগাদ এসব রেল চালু হবে তা নিয়ে এখনও কোনো নির্দেশনা পাননি কর্মকর্তারা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। বর্ণা, চলতি মাসের প্রথম 24 দিনে রেমিটেন্স এসেছে $150 কোটি এবং এর মধ্যে 19 থেকে 24 জুলাই এই 6 দিনে রেমিটেন্স আসে $7 কোটি 80 লাখ। অথচ প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে $7 কোটি 90 লাখ করে। নাফি, ব্যাংকাররা যেটি বলছেন গড়ে এই আয় কমে যাওয়ায় এখনই কোনো চিন্তার কারণে, আর বিশ্লেষকরা যেটি বলছেন যে ভবিষ্যতে যদি এই প্রবাহ কমতে থাকে তাহলে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। আতাউর নিয়নের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসব। প্রবাসীরা যে আয় পাঠান তা শুধু তাদের প্রয়োজন মেটায় না, পূরণ করে রাষ্ট্রের ও সাধারণ মানুষের চাহিদা, বৃদ্ধি পায় রিজার্ভ এবং স্বাভাবিক রাখে নিত্যপণ্যের দাম। আর সেই রেমিটেন্স যোদ্ধাদেরই অর্থ পাঠাতে সমস্যায় পড়তে হয় গেল 19 জুলাই। উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকসহ আর্থিক খাতের সব লেনদেন বন্ধ থাকায় 23 জুলাই পর্যন্ত কোনো অর্থই পাঠানো সম্ভব হয়নি অনেকেরই। এতে ব্যাংকের লেনদেন বন্ধ হওয়ায় 2-1 দিন পরেই কেউ কেউ শুরু করেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো। টাকা পাঠাতে পারি নাই, এটা তো দেশে একটা পরিস্থিতি খুব খারাপ ছিল, যার জন্য আমরা টাকা পাঠাতে পারি নাই।
টাকা না পাঠাইলে পরিবারে কেমনে চলবে? ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার ছিল, তাও পাঠাইতে পারি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা নিয়ে চেষ্টা করছে টাকা পাঠানোর জন্য, কেউ পারছে কেউ পারে নাই। তবে 24 জুলাই থেকে সীমিতভাবে আর্থিক খাতের লেনদেন শুরু হলেও রেমিটেন্স প্রবাহ সেরকম দেখা যায়নি। পণ্য রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় হয়, এর বিপরীতে উৎপাদন এবং আমদানি সহ নানা কাজে 80% পর্যন্ত ব্যয় করতে হয়। আর প্রবাসীরা যে অর্থ দেশে পাঠান তার পুরোটাই থেকে যায়। কিন্তু রেমিটেন্স প্রবাহ যদি কমে যায় তাহলে চাহিদার বিপরীতে ব্যাঘাত ঘটবে সরবরাহে। তবে কয়েকদিন প্রবাসী আয় না আসাটাকে বিশ্লেষকরা সমস্যা মনে না করলেও বর্তমানে ব্যাংকিং খাতে যে দুরবস্থা রয়েছে তাতে এ খাতে কোনো দুর্ঘটনা ঘটলে রেমিটেন্স আয়ে ধাক্কা লাগার আশঙ্কা জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে এসেছে মাত্র $7,80,00,000। কারণ এই সময়ে মাত্র একদিনই ব্যাংকে লেনদেন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রায় $98 কোটি আসে প্রথম 13 দিনে, আর 14 থেকে 24 জুলাই 10 দিনে আসে প্রায় $53 কোটি। তথ্য মতে এ মাসের 24 দিনে মোট প্রবাসী আয় এসেছে $150 কোটি, যা আগের বছরের একই সময়ে এসেছিল $158,60,00,000। আর গেল জুনে রেমিটেন্স এসেছে $254 কোটি, যা কিনা গত 3 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। গেল অর্থ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে রেমিটেন্সের প্রবাহ কমায় ব্যাংক খাতে প্রবাসী আয় আনতে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ। এরপরই অক্টোবরে খোলা বাজারের সাথে ডলারের মূল্যের পার্থক্য কমিয়ে আনা ও প্রণোদনা সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে ওই অক্টোবর থেকেই প্রতি মাসে প্রায় $200 কোটি আসতে শুরু করে। তবে সাম্প্রতিক ঘটনায় হঠাৎ করে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যখন জরুরি প্রয়োজনেও টাকা পাঠাতে পারছিলেন না প্রবাসীরা, তখন হুন্ডির আশ্রয় নেন অনেকেই। এখন সেসব প্রবাসীদের ব্যাংকিং খাতে ফেরানোর বিষয়ে শঙ্কা তৈরি করছে। সেক্ষেত্রে এখনই এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানালেন এই ব্যাংকার। তবে আগামী দিনে প্রবাসী আয় আসা কমে গেলে তা নিয়ে ভাবতে হবে বলে জানান তিনি। তো মাসের আসছে আর কয়েকদিন এবং একটা ভালো নাম্বার অফ ডেজ যেহেতু আমরা পাইনি, এবং আবার ওটা শুরু করতে সময় লাগে না। বৃহস্পতিবারে যে টাকাটা এসেছিল সেটা কিন্তু আবার আপনার ডিসবার্স করতে আবার সময় লেগেছে, যার জন্য কিন্তু স্লো হয়ে গেছে। কারণ ওরাও কিন্তু যারা রেভিনিউ হাউসের টাকাটা ছাড়ছিল, ওদের একটা লিমিট আছে, তো ওরা কিন্তু যেহেতু ওই টাকাটা আমি ডিস্ট্রিবিউট করতে সময় লাগছিল, সো ওই জন্য ওরা কিন্তু ছাড়ছিল না। সেটাও একটা কারণ। তো ওটা একটা রিপল এফেক্ট থেকেই যায়। সো আমরা দেখি এই মাসে শেষ হোক, এই মাস শেষ হোক, আগামী মাস শুরু হলে আগামী 7-10 দিন যদি দেখা যায় কী অবস্থা। সাম্প্রতিক ঘটনায় কয়েকদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সার্বিক রেমিটেন্সের প্রভাব পড়েছে বলে জানান এই বিশেষজ্ঞ, যা সাময়িক সময়ের জন্য বলে জানান তিনি। সেটা হলো যে এই ফ্রিল্যান্স যারা কনসাল্ট করে, ওই কি বলে অনলাইন কোডিং করে ইত্যাদি ইত্যাদি, তাদের টাকাটা যেমন হয়তো লস, তাদের সাথে যোগাযোগ করতে পারছে না, তাদের কাছে কন্ট্রাক্টটা দিতে পারছে না, হয়তো অন্য জায়গায় চলে গেছে, সেখানে একটা বড় একটা লস হবে। সেটা পার্টলি রেমিটেন্সের মধ্যে দিয়েই ওটা টাকাটা আসে হয়তো। তৃতীয়ত হচ্ছে যে কিছু লোক হয়তো বাংলাদেশে জমি জমা বাড়িঘর ইত্যাদি কেনার জন্য অনেক সময় পাঠায়, সেটাও হয়তো ব্যাহত হয়ে যেতে পারে। যে বিদেশি মুদ্রা আয়ে রপ্তানি খাত প্রধান উৎস হলেও রেমিটেন্সের ভূমিকা সবচেয়ে বেশি কার্যকর বলে জানান বিশ্লেষকরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। মালয়েশিয়ায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হাতে নিতে তৎপর প্রতারক চক্ররা সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে তাদের আকৃষ্ট করছে রেমিটেন্স যোদ্ধাদের। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অনেকেই ইতিমধ্যে এই ডিজিটাল প্রতারণার ফাঁদে পা দিয়েছেন, যার ফলে তাদের কষ্টার্জিত যে অর্থ তা কিন্তু ক্ষতে হয়েছে। এ নিয়ে মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। বিদেশের মাটিতে দিনরাত কঠোর পরিশ্রম করেন এক একজন প্রবাসী, যাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা। কিন্তু তাদের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পাচ্ছে বেশ কয়েকটি চক্র। মালয়েশিয়া প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে তাদের দুর্বল জায়গাগুলো বেছে নিচ্ছে প্রতারকরা। সে অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে চলে আকৃষ্ট করার চেষ্টা। এর মধ্যে প্রথমেই রয়েছে ভোগান্তি ছাড়া ঘরে বসে কম সময়ের মধ্যে দেশে রেমিটেন্স পাঠানোর প্রলোভন। এছাড়া বিদেশি মুদ্রার চলমান বাজার দরের চেয়ে বেশি অর্থ দেওয়ার অফার। এমনকি প্রবাস জীবনে একাকিত্ব দূর করা, লটারি টিকিট জেতার তদবির, কবিরাজি সমাধান এবং হুন্ডি ব্যবসা করে অধিক মুনাফা আয়সহ আছে নানা প্রলোভন।
ভাই আপনার ভয়েস আসে নাই তো। ঘটনা হচ্ছে পেমেন্টটা কবে করবেন ভাই? আপনার তো ওই অবস্থাতেই আছে, আপনি তো সব কিছুই জানেন, ঠিক আছে? আজকে আপনি পেমেন্টটা করে দিয়ে ট্রানজ্যাকশনটা অন করে নিন ভাই, এটা লং টাইম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে বহু প্রবাসী অর্থ খুঁয়েছেন। আমি অ্যাপসটা পাইছিলাম আপনার ফেসবুক পেজ থেকে। তাদের সাথে আমি ফেসবুক পেজে কথা বলছিলাম। ফেসবুক পেজে কথা বলার পরে ওখানে দেখলাম তাদের লোভনীয় কিছু অফার ছিল। এখান থেকে বিকাশ, হুন্ডি, রকেটে টাকা লেনদেন করতে পারবেন হুন্ডি রেটে। তো আমি ওখানে দেখছিলাম 29 টাকা রেট, এই জন্য তাদের সাথে আমি বিজনেস করতে চাইছিলাম। সর্বপ্রথম ওরা আমাদেরকে বিশ্বাস করে যে না এটা হইতাছে, সাকসেসফুলিভাবে যাইতাছে টাকা, বাংলাদেশে টাকা 5,000 10,000 এইভাবে আস্তে আস্তে নিতে থাকলে এক সময় আমরা তো মনে করেন যে এই একটা বড় একটা যখন পেমেন্ট করে দিই ওদেরকে, বড় একটা পেমেন্ট করে দেওয়ার পরে তে এই টাকাটাই আসলে হারা মূলত মাইরা দেয়। আজ সুন্নাহ টেলিকম ও সৌদি টেলিকম নামের অ্যাপসের মাধ্যমে হুন্ডি ব্যবসা করতে যেয়ে প্রতারণার শিকার হয়েছেন জানান ভুক্তভোগীরা। শুরুতে অল্প অর্থ লেনদেন করিয়ে বিশ্বস্ততা অর্জনের পর নানা কৌশলে বড় পরিমাণ অর্থ নিয়ে আইডি ব্লক বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারক চক্র। সাধারণত এ ধরনের অ্যাপস প্লে স্টোর বা অ্যাপ স্টোরে থাকে না। প্রতারকদের দেয়া লিঙ্কের মাধ্যমে ইনস্টল করতে বলা হয়। বিশ্বস্ততা অর্জনের জন্য অনেক সময় ইসলামিক নামে অ্যাপসের নামকরণ করা হয়। ওরা একটা অ্যাপসের লিঙ্ক পাঠায়, তো ওই লিঙ্ক ধরে মানে অ্যাপসটা রেজিস্ট্রেশন করার জন্য বলে। তা আমরা যদি মনে করেন যে 1 লাখ টাকা পাঠাই, ওটার মধ্যে আবার 20,000 ইয়া 2,000 টাকা কমিশন আছে, মানে এইভাবে আর কি লাভ দেখায় আর কি ওরা মূলত। এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত নারীদের আইডি এড়িয়ে চলা সহ অর্থ সংশ্লিষ্ট কোনো ধরনের লোভনীয় অফারে আকৃষ্ট না হওয়ার পরামর্শ সচেতন প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। বৃষ্টি কিংবা উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফাগুন কবলিতদের তালিকা ভারী হচ্ছে প্রতি বছর। জমা পলিতে যমুনা ব্রহ্মপুত্রের তলদেশ ভরাট হয়ে ভাসিয়ে নেয় জনপদের পর জনপদ। তাই বানের আগে বস্তা ফেলে অর্থের অপচয় না করে পরিকল্পিতভাবে খনন আর নদী ব্যবস্থাপনার দাবি গবেষকদের। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে। যমুনা ব্রহ্মপুত্র যখন অশান্ত হয়ে ওঠে তখন এমন বিধ্বংসী রূপে আঘাত হানে জনপদের পর জনপদে। আর যাদের ঠিকানা নদ নদীর গর্ভে জেগে ওঠা বালুচরে, তাদের সারা বছরের রোজগারের সবটুকু ধুয়ে মুছে নিয়ে যায় বানের জল। বন্যা হলে আমার সব কিছু ক্ষতি হয়, কিছু করতে পারি না, বাড়িঘর দিয়ে তল হয়ে যায়। 1999 সালে বিদেশি এক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে প্রতি বছর ব্রহ্মপুত্র নদে প্রবাহিত হয় 721 মিলিয়ন টন পলি। যমুনা ব্রহ্মপুত্র নদের তলদেশ ভরাট হয় 3.9 সেন্টিমিটার, কিন্তু এ নিয়ে ভাবনা নেই কর্তৃপক্ষের। নদী ড্রেজিং করলে পরিপূর্ণভাবে সেটা একটা পরিকল্পিত উপায় করতে হবে, যা দিয়ে তার আমরা যদি বলি নদীর নাব্যতাটা বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই বন্যা মোকাবেলা করাও সম্ভব যেমন, এবং অন্যান্য সম্পদের বিকাশ লাভও নদীর মাধ্যমে সম্ভব। আমরা যদি দুই পার্টটা ঠিকভাবে সংরক্ষণ করতে পারতাম, নদী শাসন করতে পারতাম এবং নদীগুলোর চ্যানেল ঠিক থাকতো, নদীগুলো সুন্দর থাকতো, আমাদের ক্ষয়ক্ষতিটা আমরা যথাসম্ভব কমাতে পারতাম। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বুক চিরে অসংখ্য চ্যানেলে বিভক্ত হয়ে বয়ে চলেছে যমুনা ব্রহ্মপুত্র। পরিকল্পিতভাবে খনন আর ব্যবস্থাপনা থাকলে অভিশাপের বদলে সম্পদ আর আশীর্বাদ হতে পারে যমুনা ব্রহ্মপুত্র। আমার নদীটা যদি গভীর থাকতো, আমি যদি খনন করে গভীর করতাম, তাহলে আমার নৌপথ চলাচল সহজ হতো, আমার পণ্য আনা নেওয়ার খরচটা কম হতো। নদী বিধৌত জনপদ গাইবান্ধার সংসদ সদস্যও
তুলে ধরলেন নদী খননের দাবি। দেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র খননে কি ভাবছে পানি উন্নয়ন বোর্ড? এমন প্রশ্নে প্রতিষ্ঠানের এই কর্তা জানালেন, এখনই বড় বড় নদ নদী খননে কোনো উদ্যোগ নেই তাদের। উভয় পাশকে স্থায়ীভাবে রক্ষার জন্য বাদ করে, যাতে নদীর পানির প্রবাহ ঠিক থাকবে, এখানে কৃষিকাজ ব্যাহত হবে না, আমাদের নদী ভাঙ্গন রোধ হবে, এইরকম একটি স্থায়ী প্রকল্প সরকারের নেওয়া উচিত। নদী এবং খাল খন প্রকল্প আছে ছোট নদীগুলির ক্ষেত্রে, এবং সেটার ফার্স্ট ফেজ আমরা অলরেডি কমপ্লিট করছি। 64টি জেলাতেই এটা করা হয়েছে, এবং সেকেন্ড ফেজ হয়তো খুব শীঘ্রই আমাদের শুরু হবে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। গোখাদ্যের বাড়তি দাম সংকটে ফেলেছে উত্তরের জেলা নাটোরের দুগ্ধজাত শিল্পকে। লালন পালন খরচ বাড়ায় বাণিজ্যিক খামারগুলোতে কমেছে গরুর সংখ্যা, যার প্রভাব পড়েছে দুধ উৎপাদনে। পাশাপাশি সংকটে পড়েছে মিষ্টান্ন খাত। মাহবুব হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। হরেক রকমের মিষ্টান্ন তৈরিতে ব্যবহার হয় দুধ। শত কোটি টাকার মিষ্টান্ন ব্যবসায় দুধের চাহিদার বেশিরভাগই পূরণ হয় স্থানীয় ডেইরি খামার থেকে। 2007 সালে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠে গ্রিনফিল্ড ডেইরি খামার। 230টি গাভী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে রয়েছে 110টি গরু। এর মধ্যে দুধ দেয় এমন গরু মাত্র 43টি। আগে যেখানে 500 থেকে 600 লিটার দুধ উৎপাদন হতো, এখন এসব গরু থেকে দিনে উৎপাদন হচ্ছে মাত্র 200 লিটার দুধ। যদি বাজারে বিক্রি করতে যাই দেখা যাচ্ছে 40, 45 বা 50 টাকা বিক্রি হয়, কিন্তু খাদ্যের দামটা অনেক বেশি। দুধের চাহিদার অন্তত 80% পূরণ করে দেশের ডেয়ারি ফার্মগুলো, কিন্তু সম্ভাবনাময় এ শিল্প দিন দিন সংকটের বেড়াজালে মুখ থুবড়ে পড়ছে। প্রতিটি গরুকে দিনে অন্তত 5 কেজি করে খাদ্য খাওয়ান খামারিরা, যার বর্তমান বাজার মূল্য অন্তত 500 টাকা। এমন অবস্থায় খরচ কুলিয়ে উঠতে না পারায় গরু পালন কমিয়েছেন অনেকে। খাওয়ার দাম আগে ছিল 35 টাকা কেজি, তখন আমরা গরু পালিছে, গরুতে উন্নয়ন হয়েছে, লাভ হয়েছে বেশি। খাদ্যের দাম এবং দুধের দাম সমন্বয় করতে গিয়ে খামারিরা আসলে যে দুগ্ধজাত যে খামার সেটার প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে। এমন অবস্থায় গরুকে বেশি বেশি ঘাস খাওয়ানোর পাশাপাশি খামারিদের ঘাস চাষের পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গবাদি পশুদের লালন পালন করতে কিন্তু ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই। আমরা কিন্তু এখন খামারিদেরকে ঘাস চাষে আমরা উদ্বুদ্ধ করছি, এবং আমরা বিভিন্ন উঠান বৈঠক করছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। নাটোরে ছোট বড় মিলিয়ে অন্তত 19,000 ডেইরি খামার রয়েছে। জেলায় বছরে 1,85,821 টন দুধের চাহিদার বিপরীতে খামারি উৎপাদন হয় 2,22,000 টন দুধ। মাহবুব হোসেন, এখন নাটোর। এখন দুপুরে সময় হলো আরো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত এখন দুপুরে। এবার দেশের বাইরের খবর জানাতে চাই। টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার ক্ষমতায় বসতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। 51% ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনেছে বিরোধী দল। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। 11 বছর ধরে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার শাসনভার নিকোলাস মাদুরোর হাতে। এবার তৃতীয় মেয়াদে আরও 6 বছরের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতা 61 বছর বয়সী মাদুরোকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন পরিষদ। ফলাফলকে ভেনেজুয়েলার শান্তি ও স্থিতিশীলতার বিজয় হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এদিকে নির্বাচনে কারচুপি ও ভোট চুরির অভিযোগ এনেছে বিরোধী জোট। তাদের দাবি 70% ভোট পেয়ে তারা জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনও। এবারে খেলার প্রসঙ্গ। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান, এমন কোনো চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়নি। এখন টেলিভিশনকে এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। কানাডায় গ্লোবাল টি20 লিগ শেষে দেশে ফিরবেন সাকিব আল হাসান। 3 আগস্ট থেকে পাকিস্তান সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে মিরপুর স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়ে সাকিবের কোনো চিঠি পায়নি বিসিবি। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের সঙ্গে 17 আগস্ট
পাকিস্তান সফরে যাবেন তিনি। এদিকে পাকিস্তান সফরের আগে দলের হেড কোচ হাথুরুস সিংহে পরশু ঢাকায় আসবেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের সার্বিক নিরাপত্তা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। সাকিব এরকম কোনো চিঠি ইস্যু করে নাই, আমরা কোনো এরকম চিঠি রিসিভও করে নাই। সাকিবের সাথে লাস্ট যেটা কমিউনিকেশন হয়েছিল, ও 12 তারিখ পর্যন্ত গ্লোবাল টি20-তে থাকবে, এরপরেও ন্যাশনাল টিমের জন্য সবসময় অ্যাভেলেবেল আছে, এভাবেই আমাদের জানিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিকিউরিটি প্রোটোকল পাঠিয়েছে, এটা আমরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে তাদের কাছে পাঠিয়েছি। এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই। বাংলাদেশ ইজ ভেরি মাচ হ্যাপি টু ট্রাভেল টু পাকিস্তান অ্যান্ড প্লে কম্পিটিটিভ ক্রিকেট। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক থেকে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে থেকে ভিজিট করুন youtube.com/echontv।